নিজেকে খুনের হাত থেকে বাঁচাবো। ঠিক তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেললো। আরিফ যদি সত্যিই আমাকে ওই বাসায় জীবন্ত ফেরত নিয়ে যেতে চায়, তবে ও কখনোই আমাকে সরাসরি গুলি করে মেরে ফেলবে না। হ্যাঁ, এটাই সত্যি। আমি একটা আহত বাঘিনীর মতো ঘুরে দাঁড়ালাম এবং আমার সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করলাম। আরিফ আমাকে ভয় দেখিয়ে থামানোর জন্য শূন্য একটা ফাঁকা গুলি ছুড়লো, কিন্তু আমি থামলাম না, বরং সে আওয়াজ আমাকে আরো দ্রুত দৌড়ানোর সাহস জোগালো। ও বন্দুকটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে আমার পেছন পেছন দৌড়াতে লাগলো। আমি দৌড়াতে দৌড়াতে চিৎকার করে মানুষের সাহায্য চাইতে লাগলাম, কে আছেন, বাঁচান আমাকে, ও আমাকে মেরে ফেলতে চায়, ও একটা অপহরণকারী। আমার চিৎকারে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠলো। আমার এই চিৎকার যেন অলৌকিক কোনো কাজ করলো। ও হঠাৎ আমার পেছনে তাড়া করা বন্ধ করে দিল। রাস্তার দুই পাশের বাড়ি থেকে কয়েকজন মানুষকে হাতে লাঠিসোঁটা নিয়ে বের হতে দেখেও বেশ কিছুটা দূরত্বে থমকে দাঁড়ালো। আমিও থামলাম না। ও রাতের অন্ধকারের মাঝে মিলিয়ে না যাওয়া পর্যন্ত আমি অনবরত দৌড়াতে লাগলাম। একসময় ও আমার চোখের আড়াল হয়ে গেল, কিন্তু আমি জানতাম ও আশেপাশে কোথাও উৎপেতে আছে। আমি দৌড়াতে দৌড়াতে অন্য একটা এলাকায় চলে এলাম। জায়গাটা দেখে মনে হচ্ছিল কোনো নতুন গড়ে ওঠা আবাসিক এলাকা। রাস্তার পাশে একটা নির্মাণাধীন বহুতল ভবন দেখতে পেলাম। লুকানোর জন্য এটা উপযুক্ত জায়গা হলেও খুব সহজেই যে কেউ এখানে সন্দেহ করতে পারে। তাই ওটার পাশ কাটিয়ে আমি জোরে জোরে হাঁপাতে হাঁপাতে এগিয়ে গেলাম। পুরো রাস্তাটা হেঁটে পার হওয়ার পর হঠাৎ আমার নজরে পড়লো একটা চার্চ। আমি দ্রুত ওটার বাউন্ডারির ভেতরে ঢুকে পড়লাম, কিন্তু চার্চের মূল ফটকে তালা ঝুলছিল। রাতের বাতাস ক্রমশ বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। আমি এখন কি করব? আমি চার্চের চারপাশটা ঘুরে দেখলাম এবং পাশে একটা ছোট্ট ঘর খুঁজে পেলাম, যেটার ভেতরে কিছু কাঠের বেঞ্চ রাখা আছে। ঘরটার কাজ তখনও পুরোপুরি শেষ হয়নি। সম্ভবত ওটা বাচ্চাদের প্রার্থনার ঘর হিসেবে ব্যবহৃত হতো। আমি ওখানে আশ্রয় নিলাম। আমার চোখ দুটো অনবরত চারপাশের অন্ধকারের উপর ঘুরছিল, কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ে কিনা দেখার জন্য। তারপর পকেট থেকে ফোনটা বের করে আফরোজা আপুর নাম্বারে ডায়াল করলাম। একবার রিং হতে উপাস থেকে উনি ফোনটা ধরে ফেললেন। আফরোজা আপু বললেন, ওর চোখ ফাঁকি দিয়ে বের হতে তোমার অনেক সময় লেগে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন? ওনার কথাগুলো খুব অদ্ভুত ঠেকলো, যেন উনি দূর থেকে আমার প্রতিটা নড়াচড়া দেখতে পাচ্ছিলেন। আফরোজা আপু বললেন, আমি শুধু জানি, ব্যাস। আমি বললাম, ঠিক আছে, আমাকে বলুন ওনার প্রথম স্ত্রীর সাথে কি হয়েছিল। আফরোজা আপু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নুসরাতের ওই বাসায় আসার ঠিক 3 মাস পর পেটের বাম পাশে ব্যথা শুরু হয়েছিল। শুরুতে ওটা খুব সামান্য ছিল, তাই ও পাত্তা দেয়নি। কিন্তু ব্যথাটা যখন আরো বাড়তে লাগলো, ও আরিফকে সব খুলে বলল। আরিফ ওকে একটা নির্দিষ্ট হাসপাতালে নিয়ে গেল চেকআপের জন্য। ওখানে ও শুনলো ওর নাকি অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। নুসরাত খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আরিফ ওকে সান্ত্বনা দিয়ে বলেছিল সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা ছিল একটা চরম মিথ্যে কথা। ওটাই ছিল নুসরাতের জীবনের ট্র্যাজেডির শুরু। ওনার কথাগুলো আমার মাথায় একদম গেঁথে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে লাইনটা হঠাৎ কেটে গেল। আমি স্ক্রিনের দিকে তাকালাম, নেটওয়ার্ক একদম গায়েব। কি হচ্ছে এসব? আমি আবার ওনার নাম্বারে ডায়াল করার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ করে আমার ফোনটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। আমার কাছে খুব অদ্ভুত ঠেকলো, কি হলো ফোনটার? আমি ওটা আবার অন করার চেষ্টা করলাম, কিন্তু ফোনটা চালু হতে চাইলো না। স্ক্রিনে শুধু একটা